সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির গবেষণা পরিচালক। মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে বিষয় একটাই শিরোনাম, তবুও আমি একটু দেখে নিই, দেখার পরে আপনার সঙ্গে আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিন ঐক্যমত্যের 3 চ্যালেঞ্জ, সমন্বয়কদের মাদক সিন্ডিকেট। মানব জমিন নতুন বন্দোবস্তে সব কিছু কি ওলটপালট হয়ে গেল? আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে 20% শুল্ক কার্যকর। কালের কণ্ঠ, শুল্ক চাপে কিছুটা স্বস্তি, জুলাই সনদে দলগুলোকে স্বাক্ষর করানোই বড় চ্যালেঞ্জ। আমার দেশ বাণিজ্য আলোচনায় সফল বাংলাদেশ, মেজর সাদেকের সংশ্লিষ্টতা পেল সেনাবাহিনী। কালবেলা ঘুষ খেয়ে ধরা মাদকের 10 কর্মকর্তা, অবশেষে শুল্ক কমে 20% কার্যকর 7 আগস্ট থেকে। দেশ রূপান্তর, 20% পাল্টা শুল্কের স্বস্তি, এজলাসে আলো ছড়ান দৃষ্টি প্রতিবন্ধী তানিশা। সময়ের আলো, কমল শুল্ক, ফিরল স্বস্তি, স্বাভাবিক অবস্থানে বাংলাদেশ। খবরের কাগজ, ভয় কেটে গেছে, স্বস্তিতে রপ্তানিকারকরা। বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্কারোপের ধাক্কা যুক্তরাষ্ট্রেও। আলোকিত বাংলাদেশ, দর কষাকষিদের সফল ঢাকা, শুল্ক হার কমাল ওয়াশিংটন, অবরোধকারীদের উপর হামলা, পুলিশের লাঠিচার্জ। করতোয়া মার্কিন শুল্ক কমায় স্বস্তি, সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা। বিশ্বব্যাপী কিন্তু ট্রাম্পের এই শুল্ক আরোপের এই যে নাটকীয়তা, সেটা নিয়ে কিন্তু আলোচনা অব্যাহত আছে, বাংলাদেশে বাইরে নয়। তবে বাংলাদেশের যে সর্বশেষ যে খবরাখবর আমরা পাচ্ছি, 35 থেকে কমিয়ে এখন আমাদের 20% ধার্য করা হয়েছে। অর্থনীতিবিদ হিসাবে এটার উপরে খবর নজর রাখছেন আপনি, আমি জানি। তো আপনার দৃষ্টিতে এটা কি, এর মানে থেকে আমরা কি পেলাম আর কি পেলাম না? প্রথমত আসলে এই ট্রাম্প প্রশাসন আসবার পরে যেভাবে বিশ্বব্যাপী বাণিজ্য নেগোসিয়েশনটি হয়েছে, এটি WTO কাঠামোর বাইরে। সচরাচর এরকম কাঠামোতে দেশভিত্তিক ট্যারিফ একটি দেশ আরেকটি দেশের সাথে কোনো ধরনের চুক্তি ছাড়া করার বিষয়টি একেবারেই মানে WTO কাঠামোর বাইরে। সাধারণত পণ্যভিত্তিক ট্যারিফ হয়, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি দেশভিত্তিক তারা একটি ট্যারিফের নেগোসিয়েশনে গেছে এবং তাদের মূল যুক্তিটি ছিল তাদের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে হবে, মূল যাদের সাথে বাণিজ্য ঘাটতি বেশি। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে প্রথমত যে উচ্চ ট্যারিফের ঘোষণা ছিল 37%, সেটা 35-এ এসে তারপরে আবার নেগোসিয়েশন করে এখন 20% নেমেছে। আমরা এটাকে আমরা মনে করি যে হ্যাঁ, এটা সরকারের দিক থেকে এই যে নেগোসিয়েশন করা হলো এবং করে 20% আসা গেল, এটার জন্য আমরা বাণিজ্য উপদেষ্টা এবং যারা নেগোসিয়েশনে ছিলেন তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাতে চাই। এবং এর মাধ্যমে অন্তত প্রতিযোগী সক্ষম যে অন্যান্য দেশগুলোর সাথে আমরা অ্যাট পারে রয়েছি। ভিয়েতনাম বলি, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া, শ্রীলঙ্কা, যাদের সাথে আমাদের একই ধরনের পণ্য রপ্তানি করি, ভারতের কিছুটা বেশি, কিন্তু মোটামুটি একই কাঠামোতে এই ডিউটি স্ট্রাকচারটি রয়েছে। সুতরাং মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে গেলে বায়াররা বাংলাদেশ থেকে পণ্য না নিয়ে শুল্কের কারণে অন্য দেশ থেকে নেবে, এই পরিস্থিতিটি এখন হয়তো রইল না। কিন্তু এটাও ঠিক যে এই উচ্চ শুল্কের কারণে মার্কিন ভোক্তাদেরকেও উচ্চ মূল্যে পণ্য কিনতে তাদেরকে বাধ্য হতে হবে, যার ফলে হতে পারে মূল্যস্ফীতির ঘটনা হতে পারে সেটি, অথবা যেটি হতে পারে যে এই উচ্চ শুল্কের অংশটুকু যারা বায়ার সেখানে পণ্য নিয়ে যাবেন তারা কতটা মানে ভোক্তাদের উপরে চাপিয়ে দেবেন, বা কতটা আমরা যারা সাপ্লায়ার আমাদের মতো দেশ আমাদের কাছে তারা পাস অন করবেন, আর কতটা তারা নিজেরা নেবেন, সেই বিষয়টারও একটা আনুষাঙ্গিক একটা আলোচনা হবে। ফলে ট্যারিফের ভিতরে সমপর্যায় থেকেও এই যে উচ্চ পরিমাণ ট্যারিফের একটি অংশ রয়েছে, এটির একটা নেগোসিয়েশনের একটা জায়গা কিন্তু আগামীতে বায়াররা আমাদের সাথে ব্যবহার করবে, এটা আমার কাছে অনুমান। আরেকটি বিষয় বলা দরকার এর সঙ্গে, যে আমরা যে 30% আমরা যে এখন যে 20% বলছি, তার সাথে MFN রেট যেটি 15% রয়েছে, সব মিলে সেটা 35% হবে, সেটা অন্যান্য দেশগুলোর জন্য কাছাকাছি। কিন্তু এর বাইরে আরেকটি ছোট্ট ট্যারিফ আছে যেটি আসলে আলোচনা আসছে না, হয়তো পুরো ডকুমেন্টটি আমরা হাতে পেলে বুঝতে পারতাম। সেটিকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট ট্যারিফ। ট্রান্সশিপমেন্ট ট্যারিফটি হচ্ছে
বলা হচ্ছে যে আপনার চেয়ে বেশি শুল্কের কোনো দেশ থেকে আপনি কাঁচামাল কিনে এনে আপনার দেশে পণ্য প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্রে রিএক্সপোর্ট করলে ওই পণ্যের উপরে 40% ট্রান্সশিপমেন্ট ট্যারিফ হবে। এখন আমাদের মতো দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশে রপ্তানি করছি, তারা বৃহৎ আকারে পণ্য আমরা আমদানি করে থাকি। আমদানি করছি চীন থেকে আমরা আমদানি করছি সবচেয়ে বেশি, ভারত থেকেও আমরা আমদানি করছি, এবং ভারতেরও কিন্তু আমাদের থেকে উচ্চ শুল্ক, চীনের উপর আমাদের থেকে উচ্চ শুল্ক ধরে নিচ্ছি। সুতরাং তাহলে কি আমাদের এই সমস্ত কাঁচামালের উপরে, প্রস্তুত পণ্যের উপরে এই 40% ট্রান্সশিপমেন্ট ট্যারিফটি আধার্য হবে? কিভাবে সেটা হবে সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। ফলে ট্যারিফ সংক্রান্ত পুরো বিষয়টা যে খোলাসা হয়ে গেছে তা বলা যাবে না, তবে আপাতভাবে অন্যান্য দেশের সমপর্যায়ে আমরা ট্যারিফের আলোচনায় রয়েছি, সেটিকে আমরা পজিটিভলি দেখতে পারি। কেউ কেউ বলছেন মন্দের ভালো। মন্দের ভালো সম্ভবত এই কারণে বলা হচ্ছে যে আমরা কিন্তু প্রায় বড় আকারের আমদানির কমিটমেন্ট করেই কেবলমাত্র শুল্ক ছাড় পেলাম। কারণ এই পুরো সূত্রটি এমনভাবে ছিল, আপনি যত বেশি আমদানি করবেন তত আপনার শুল্ক কমবে, আপনি যত কম আমদানির কমিটমেন্ট করবেন তত আপনার শুল্ক অপরিবর্তিত বা বেশি হবে। তো সম্ভবত সেই সূত্রের মধ্যে আমরা জানি যে সরকার এই লাস্ট দফা নেগোসিয়েশনের আগে যাবার আগেই বলেছিলেন যে গম আমদানির ক্ষেত্রে তারা চুক্তি করেছেন, সয়া বীজ আমদানির ক্ষেত্রে তারা চুক্তি করছেন, বোয়িং আমদানির জন্য তারা চুক্তি করছেন। এই যে চুক্তিগুলো করা হচ্ছে এর অধিকাংশগুলোই আসলে বাজারের রেটের চেয়ে বেশি মূল্যে, এবং আমাদের এখন যেখানে রিজার্ভের পরিস্থিতি ভালো না, সেখানে উচ্চ মূল্যে পণ্য কিনে বৈদেশিক মুদ্রা ব্যবহার করার মতো বিলাসিতা নেই। এর মধ্যে আবার বোয়িং কেনার মতো জায়গাতে যদি যেয়ে থাকি, তাহলে সেটির জন্য যে পরিমাণ অর্থ লাগবে সেটিকে যদি ঋণ করে সেই বোয়িং কিনতে হয়, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে এটার দুর্ভাবনা আমাদের কাছে আছে। এটাতে পুরো জিনিসটাই হচ্ছে শর্তযুক্ত, হ্যাঁ, এবং এর মধ্যে একটা এনডিএ আছে, মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। তো সেটা তো আমরা জানি না কি আলোচনা। সেটাই আসলে এই জায়গাটাতে শুরু থেকে আসলে উচিত ছিল সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে দেখা যে তারা এনডিএতে কেন যাচ্ছেন, বা অন্যান্য দেশকে এনডিএতে গেছে কিনা। যেমন আমি ট্রাম্প ট্যারিফ ট্র্যাকার নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে বিভিন্ন দেশের সাথে কি চুক্তি হচ্ছে কি সে সবগুলো সেখানে পাওয়া যায়। তো মানে বাংলাদেশের সঙ্গে যে ট্যারিফ সংক্রান্ত এটুকু পাওয়া যাচ্ছে, এর চেয়ে বিস্তারিত আর জানা যাচ্ছে না। কিন্তু ইন্দোনেশিয়ার সাথে যে চুক্তিটি হয়েছে পুরো চুক্তি সেখানে রয়েছে। তো আমার তো মনে হয় এই যে নন ডিসক্লোজারের আন্ডারে গিয়ে আমরা যে এখন জানতে পারছি না যে আসলে কী ধরনের পণ্য ক্রয়ের চুক্তি করা হয়েছে, অথবা পণ্য আমদানির বাইরে গিয়ে আর কি ধরনের, যেমন বিনিয়োগ সংক্রান্ত বিষয় থাকতে পারে, ট্যারিফের বাইরে গিয়ে নন ট্যারিফ ব্যারিয়ারের ক্ষেত্রে তাদের দিক থেকে, ইউএসের দিক থেকে কিছু প্রস্তাবনা ছিল, সেগুলোর দিক থেকে আমাদের অবস্থান থাকতে পারে, এবং এর বাইরে কৌশলগত কোনো জায়গায় ছিল কিনা যেটা আমাদের কাছে পরিষ্কার না। কারণ পুরো আলোচনার ভিতরে আমরা দেখছি যে বাণিজ্য উপদেষ্টার বাইরে আমাদের নিরাপত্তা উপদেষ্টাও সেখানে উপস্থিত ছিলেন, এই তৃতীয় দফাতেও তিনি উপস্থিত ছিলেন। তাহলে ধরেই নিতে হবে যে নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয়ে হয়তো এই আলোচনায় থাকতে পারে। তা কিন্তু বাণিজ্য আলোচনার ক্ষেত্রে আমরা বাণিজ্য বহির্ভূত এই ধরনের বিষয়গুলো চুক্তি করাটা যৌক্তিক কিনা, এবং সে কারণে আসলে উচিত হবে সরকারের এই চুক্তির বিষয়গুলোকে উন্মুক্ত করা। ধন্যবাদ। আপনি জানেন যে সাউথ এশিয়াতে, মানে দক্ষিণ এশিয়াতে পাকিস্তানেই হলো সর্বনিম্ন ট্যারিফ। তো এইটার কারণ কি? এটা কি রাজনৈতিক? আমার ধারণা প্রথমত রাজনৈতিক হওয়ার কথা না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভবত পাকিস্তানের বাণিজ্য ঘাটতির পরিমাণ তুলনামূলকভাবে কম, এবং সেটির ভিত্তিতে সুতরাং যাদের সাথে তুলনামূলক কম বাণিজ্য ঘাটতি তাদের সাথে আসলে শুল্কের পরিমাণ কম। আমরা যেটা আলোচনায় দেখছি মূলত 3 ধরনের শুল্ক কাঠামোতে এই পর্যায়ে আলোচনা চলছে। একটি হলো যাদের সাথে বাণিজ্য ঘাটতি নেই তাদের জন্য 10% শুল্কের একটা ইউনিভার্সাল রেট, যাদের সাথে তুলনামূলকভাবে কম বাণিজ্য ঘাটতি তাদের জন্য 15% শুল্কের স্ল্যাব, যাদের কাছে তার থেকে বেশি তাদের জন্য 20% স্ল্যাব, এবং বাকি যে দেশগুলো অনেক উচ্চ বাণিজ্য ঘাটতি তাদের জন্য 30-35% স্ল্যাব থাকছে। এই 4টি কাঠামোতেই কিন্তু এই পুরো আলোচনা হচ্ছে। সম্ভবত এই বিবেচনায় পাকিস্তানের সাথে বাণিজ্য ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমার তথ্য নেই কিন্তু তুলনামূলকভাবে কম, সেটি এখানে একটা বিষয় হতে পারে। আর আমরাও জানি না যে কী ধরনের নেগোসিয়েশন তারা করেছে, এই ট্রেড নেগোসিয়েশন পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। একটা যেটা জানা হয়েছে যে মার্কিন কোম্পানিগুলো পাকিস্তানে
অয়েল এক্সপ্লোরেশনে যেতে চেয়েছেন, অর্থাৎ সেখানে তেল উৎপাদনে যাবেন সেটা বলা হচ্ছিল, এবং সেগুলো তারা পরে এক্সপোর্ট করবেন। এই ট্রাম্পের একটি ঘোষণাতে এটি দেখা গিয়েছে। আমাদের দিক থেকে মানে প্রস্তাবনা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি না করে যদি মার্কিন কোম্পানিকে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যদি বঙ্গোপসাগরে যে আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেখানে যদি তাদেরকে আমন্ত্রণ জানানো যায়। অলরেডি এখানে আমরা জানি যে মার্কিন কোম্পানিগুলো আমাদের এখানে কাজ করছে, শেভরনের মতো বড় কোম্পানি, সবচেয়ে বড় বৃহৎ গ্যাস ফিল্ডগুলো তাদের হাতে আমাদের। সুতরাং সেরকমভাবে শেভরনের বিনিয়োগ বাড়ানো অথবা অন্য কোনো কোম্পানি তাদেরকে এখানে বিনিয়োগের জন্য আকৃষ্ট করা, সেটি বরঞ্চ এলএনজি আমদানি না করে বরঞ্চ বিনিয়োগকে আকৃষ্ট করাটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারত। মানে অন্যদিকে দেখছি ভারতের উপরে অনেকটাই মানে চটেছেন মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টার ক্ষেত্রে সম্ভবত ট্রেড নেগোসিয়েশনের ক্ষেত্রে যতটুকু আমি জানি প্রথম পর্যায়ে ভারতের পক্ষ থেকে যে নেগোসিয়েশনটা হয়েছিল, এরপরে ভারত পক্ষ থেকে এই ধরনের ট্যারিফের বিষয়ে উষ্মা প্রকাশ করা হয়েছিল, এবং ভারতীয় পক্ষ থেকে ডাব্লিউটিওতে তারা কমপ্লেইন করেছিলেন যে এই ধরনের শুল্কের বিষয়গুলো তাদের জাতীয় স্বার্থের এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির বিরোধী। সেটির একটি বিষয় এখানে থাকতে পারে, সে কারণে তাদের 20% ক্যাটাগরিতে না রেখে তাদের হয়তো 25% রাখা হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কাছে মনে হয়, যদিও ভারতের ট্যারিফ বেশি, কিন্তু ভারত কিন্তু তুলনামূলকভাবে কাঁচামাল উৎপাদনকারী দেশ, এবং সেক্ষেত্রে তার নিজস্ব কাঁচামাল ব্যবহার করে সে যদি পণ্য রপ্তানি করার সক্ষমতা যেহেতু তার আছে, ফলে ট্রান্সশিপমেন্ট ট্যারিফের যে 40% ট্যারিফের যে খরচটা, সেটা অনেক ক্ষেত্রে ভারত হয়তো এড়াতে পারবে। সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কেন জানি আমার মনে হয় যে ভারতের 25% শুল্ক হওয়ার পরেও তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অনেক পণ্যের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে। রাশিয়া থেকে তেল কেনার একটা কি মূল্য দিতে হচ্ছে তাদেরকে, এটা ঠিক কিনা? দেখুন, এটা তো তারা বলেছে এবং আজকের পেপারেই আসছে যে ভারতীয় অয়েল কোম্পানিগুলো রাশিয়ার সাথে তাদের বর্ধিত চুক্তি না করার থেকে সরে আসছে, এর ধরনের কথা বলা হচ্ছে। যদি এটি হয়ে থাকে তাহলে তো আমাদের ক্ষেত্রেও সম্ভবত এই ধরনের একই বিষয় আসতে পারে, কারণ আমরাও তো জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে রাশিয়ার উপরে কখনো কখনো নির্ভর করি, এবং রাশিয়া থেকে আমাদের অনেক ধরনের পণ্য এসে থাকে। তাহলে এই রাশিয়া থেকে যে আমরা যে খাদ্যদ্রব্য নিয়ে আসি, বিশেষ করে গম আসে আমাদের এখানে, এলএনজি আসে এখানে, তো সেই সমস্ত জায়গার ক্ষেত্রে কি আবার বাংলাদেশের ক্ষেত্রে কি এই ধরনের কোনো নিষেধাজ্ঞার মতো কোনো বিষয় আছে কিনা সেটা আমাদের কাছে পরিষ্কার না। কারণ মাঝখানে আলোচনার মধ্যবর্তী পর্যায়ে পেপারে আসছিল যে এই ধরনের কিছু কথাবার্তা রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশগুলোর উপরে নিষেধাজ্ঞা দেবে সেই নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশকেও হয়তো মানতে হবে, এরকম একটি কথা এসছিল পত্রিকাতে। তো সেই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল হয়েছে ফাইনালি সেটি পরিষ্কার না। একটা জিনিস আসলে দেখবেন মতি ভাই, সেটা হলো যে সর্বশেষ যে 3 দিনের যে নেগোসিয়েশন, খুব লম্বা আলোচনা হয়েছে, কিন্তু আমরা জানি যে এরা যাবার আগেই মোটামুটি মূল যে পণ্যগুলোতে অ্যাগ্রি করার কথা সেগুলো করেই তারা গিয়েছিলেন। তাহলে প্রশ্নটি হচ্ছে, তাহলে এই 3 দিন আসলে পণ্য ছাড়া পণ্য বহির্ভূত অন্যান্য কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, যে যেগুলো আসলে আমরা অ্যাগ্রি করেছি। সুতরাং সেই সব কিছু মিলে আমার কাছে এখনও কেন জানি মনে হয় যে সরকারের উচিত হবে চুক্তি সংক্রান্ত বিষয়গুলো জনগণকে জানানো। একজন বিশেষজ্ঞ বলছেন যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমতে পারে। আমার কাছে তা মনে হয় না। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলে যদি কমে তাহলে সেটা অন্যান্য রপ্তানিকারক দেশেও কমবে। তার একটা কারণ হলো, যদি সব দেশ থেকেই উচ্চ শুল্কে মার্কিন যুক্তরাষ্ট্র পণ্য কেনে, তাহলে সেখানে যদি উচ্চ মূল্যস্ফীতি সৃষ্টি হয়, তাহলে তারা যদি ক্রয় কম করে, তাহলে স্বাভাবিকভাবেই তখন এই দেশগুলো আমদানিকারক, আমরা যারা রপ্তানিকারক দেশ, সেখান থেকে চাহিদা কমে যাবে। সুতরাং সেই পরিস্থিতির জন্য শুধু বাংলাদেশ হবে না, সেই পরিস্থিতি অন্যান্য দেশগুলো ফেস করবে। এর একটা উদাহরণ দেখা গিয়েছে, যখন 10% ট্যারিফ সবার উপরে 3 মাসের জন্য আরোপ হয়েছিল, তখনও বিশ্বব্যাপী সকলে নজর রাখছিল যে মার্কিন ক্রেতারা কি কেনা কমিয়ে দিচ্ছেন কিনা, বা পণ্যের দাম হঠাৎ করে বেড়ে গেল কিনা। দেখা গিয়েছে যে ওই 10% শুল্ক বায়াররা ভোক্তাদের উপরে আর চাপাননি, তারা ওটা নিজেরাই নিয়েছিলেন। সুতরাং এবারও এই যে বাড়তি শুল্ক, যে 35% বা 30%, 20% যে শুল্কগুলো, এরও একটা বড় অংশ তা হয় বায়াররা নেবেন,
এবং অথবা সাপ্লায়ার যে দেশগুলো সেই সমস্ত দেশের সাপ্লায়ারদের উপরে তারা হয়তো আরোপ করতে চাইবেন, ভোক্তার উপরে সেটা তুলনামূলকভাবে কম যাবে, এটা হয়তো অনুমান করা যায়। আপনি একটু আগে বলেছিলেন যে ওই বিশ্বজুড়ে ট্রাম্পের যে শুল্ক আরোপ সেটার উপরে মানে মারাত্মক প্রভাব পড়বে আমেরিকাতেও। তো আজকে এইমাত্র আমি তো খবরের কাগজে দেখছি যে বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক আরোপের ধাক্কা যুক্তরাষ্ট্রেও। হ্যাঁ, আমি দেখছিলাম একটু আসার আগেও দেখছিলাম যে স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে স্টক মার্কেটে এর একটা প্রভাব পড়েছে এই শুল্কের কারণে। তা এই শুল্কের একটা বড় বৈশিষ্ট্য সেটি হলো যে বিশ্বব্যাপী এখন প্রতিযোগিতা সক্ষমতার কাঠামোগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন পরিষ্কার না যে কোন দেশ থেকে পণ্য ক্রয় করলে সেই পণ্য রপ্তানি করতে পারবে বা সেই পণ্য বিশ্ববাজারে চাহিদা তৈরি হবে, সেটি এখন নতুনভাবে এটা পরিবর্তন হয়ে যাবে। বা মার্কিন কোম্পানিগুলো বিভিন্ন দেশের সাথে যেভাবে তারা চুক্তি করছেন বা যেভাবে তাদের এখনকার পণ্য আমদানি সেটি তারা করতে পারবেন কিনা, বা মার্কিন ভোক্তারা আসলে কি পরিমাণ আগামী দিনে এই ধরনের পণ্য কিনতে পারবেন বা সক্ষমতা তাদের কতটুকু থাকবে, এ ধরনের কিছু টেনশন রয়েছে এখানে। তবে আপাতভাবে আমার কাছে মনে হয়েছে যে ট্রাম্পের এই শুল্কের কারণে দুটো জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপকার হয়েছে। একটা হলো তাদের বিপুল পরিমাণ রাজস্ব বাড়বে, একটা হিসেবে তারা কিছুদিন আগে বলেছিল প্রায় $600 বিলিয়ন বাড়তি শুল্ক তারা পাবেন এই ট্যারিফের নতুন কাঠামো থেকে। আর একটি হচ্ছে যে নতুন বিনিয়োগ বাড়বে, যেহেতু নতুন পণ্যের চাহিদা তৈরি হচ্ছে, তাদের কৃষি পণ্য বলি, শিল্প পণ্য বলি, অথবা ম্যানুফ্যাকচারিং বা অন্যান্য ধরনের কাঁচামাল বলি, সবগুলো পণ্যই যেহেতু এখন নতুন করে দেশগুলোকে কমিট করতে হচ্ছে, বা হাইটেক পণ্যও যদি বলি সেইগুলো যেহেতু কমিট করতে হচ্ছে, ফলে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো উপকৃত হবে। নির্ভর করছে এই ইন্ডাস্ট্রির এই বিনিয়োগ বা উপকারগুলো মার্কিন ভোক্তারা কর্মসংস্থানের মাধ্যমে পাবেন কিনা বা বাড়তি আয়ে তারা পাবেন কিনা, সেটি একটি দেখবার বিষয়। এটা স্থায়ী কিছু কিনা আমার কাছে তো অন্তত ট্রাম্প প্রশাসন তার সময়কালে এটি স্থায়ী করবেন বলে আমার কাছে মনে হয়। এই সময়কালের বিচারে অন্তত নেক্সট ইলেকশন পর্যন্ত এটি থাকবে, এবং এই সময়ের ভিতরে যদি দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েনি, কর্মসংস্থানে যদি প্রভাব বড়ভাবে না পড়ে, মূল্যস্ফীতিতে যদি বড় প্রভাব না পড়ে, তাহলে হয়তো দেখা যাবে এই মডেলটি তারা হয়তো আগামী দিনে চাপ প্রয়োগ করবেন রিপাবলিকানরা নেক্সট ইলেকশনেও। কেননা রিপাবলিকানদের মধ্যে একটা বড় ঐক্যমত্য রয়েছে ট্রাম্পের এই গৃহীত নীতির ক্ষেত্রে, তো সেইটির একটি প্রভাব সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো। তবে একই সাথে এই নতুন এই ট্যারিফ রেজিম যেটির মধ্যে আমরা ঢুকলাম, এটি কিন্তু আমাদের মতো যারা স্বল্পোন্নত দেশ তাদেরকে নতুন চ্যালেঞ্জের মধ্যে ফেললো। এখন দেখুন, বাণিজ্য ঘাটতির অন্য দেশগুলো যদি বাংলাদেশেরকে এখন যদি নেগোসিয়েশনে আসতে বলে, যেমন ইউরোপের দেশগুলোর সাথেও আমাদের কিন্তু ভালো বাণিজ্য ঘাটতি রয়েছে, এখন তারা যদি এসে বলে যে হ্যাঁ তুমি আমাদের আমদানি বাড়াও, না হলে তোমাকে আমার দেশে পণ্য রপ্তানি করতে দেবো না বা উচ্চ শুল্ক বসাবো, আমরা কি পারবো? সুতরাং এই যে রিনেগোসিয়েশনের যে প্রসেস, এইটা কিন্তু সব জায়গাগুলো উন্মুক্ত করে দিচ্ছে। আর একটা হলো যে আমরা এলডিসি থেকে বেরোতে যাচ্ছি সামনে, তো সামনে তো আমাদের দ্বিপাক্ষিক বহু দেশের সাথে এখন চুক্তি করতে হবে। এখন প্রত্যেকটি দেশ যদি এখন চুক্তির কাঠামোতে মার্কিন এই মডেলটি যদি ফলো করতে চায়, তাহলে কিন্তু কোনো দেশের সাথে আমাদের মতো অল্প পণ্য বাস্কেটের দেশগুলো নেগোশিয়েট করে আমরা কিন্তু ভালো ডিলে পৌঁছতে পারবো না। সুতরাং এই ধরনের একটা ট্রেড রেজিম, এই যেটির একটা উদাহরণ তৈরি হলো, এটা কিন্তু অন্যান্য দেশের সাথে, যে উদীয়মান দেশ হিসেবে বাংলাদেশ যখন ভবিষ্যতে ট্রেড নেগোসিয়েশন করতে যাবে, তার জন্য একটা দুর্ভাবনার কারণ হচ্ছে, সেটি একটি বড় বিষয়। বাংলাদেশের অর্থনীতি 1 বছর পর আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? প্রথমত হলো যে 1 বছর আগে যেখানে ছিলাম, অন্তত 1 বছর পরে এসে রিকভারি ফেজে রয়েছি, সেটি অবশ্যই বলা যায়। কিন্তু যতটা দ্রুত আমরা ভেবেছিলাম যে এই পুনর্ভরণটা বা রিকভারিটা হবে, ততটা দ্রুত হয়নি। এবং সেই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে যারা উপদেষ্টা রয়েছেন তাদের মুনশিয়ানার বিষয় রয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে সমস্ত উপদেষ্টারা বিষয়গুলোতে দক্ষ, ভিতরে ঢুকতে পেরেছেন এবং কাজ করতে পেরেছেন, তারা ভালো রেজাল্ট নিয়ে আসতে পেরেছেন। কিন্তু যে সমস্ত উপদেষ্টা বিষয়গুলোতে ঢোকেননি এবং সেই জায়গাগুলোতে তারা নেগোশিয়েট করে পারেননি, সেই জায়গাগুলোতে আসলে ভালো ফল আসেনি। আমি তো বলবো যে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার ক্ষেত্রে গভর্নর মহোদয়ের যে উদ্যোগগুলো, অনেক ক্ষেত্রে তার ফলাফল পাওয়া গেছে, যদিও হয়তো পূর্ণাঙ্গ পাওয়া যায়নি।
কিন্তু আবার একই সাথে এনবিআর এর যে অচল অবস্থা তৈরি হয়েছে, যেটা এই মুহূর্তে একটা বড় বিষয়, সেই জায়গাতে কিন্তু আমরা খুব ভালোভাবে অর্থ উপদেষ্টাকে খুব সেই জায়গায় হয়তো নেগোশিয়েট করতে দেখিনি। আবার বাণিজ্য উপদেষ্টা হয়তো এই ট্রেড নেগোসিয়েশনে হয়তো তাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, কিন্তু আবার একই সাথে মূল্যস্ফীতির ক্ষেত্রে বাজার বহির্ভূত যে সমস্ত অ্যাক্টরস রয়েছে সেই জায়গাগুলোতে সাপ্লাই চেইনকে কন্ট্রোল করা বা সেই জায়গাগুলোতে মনোপলি না কন্ট্রোল করার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগগুলো, সেখানে আবার তারা দুর্বলতা রয়েছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে অর্থনীতির বিষয়গুলোতে যে ধরনের একটা টিম হওয়ার কথা ছিল, সেই টিমের উদ্যোগ আমরা আসলে পাইনি, বরঞ্চ বিক্ষিপ্তভাবে উদ্যোক্তা ভিত্তিক আমরা বিভিন্ন উদ্যোগ দিয়েছি। বিভিন্ন ধরনের সংস্কার কমিশন তারা তাদের প্রতিবেদন দিয়েছেন, কিন্তু প্রতিবেদনের ভিত্তিতে খুব কমই আমরা দেখেছি যে হয়তো উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কমিটি করা হয়েছে, সেই কমিটি সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে যেমন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে অথবা এনবিআর এর ক্ষেত্রে অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ক্ষেত্রে, সেখানে কমিটি সংক্রান্ত বিষয়গুলোতে কিছু কিছু কাজ হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যেভাবে প্রত্যাশা করা হয়েছিল যে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে যত ধরনের প্রস্তাবনা সেগুলোকে সামনে নিয়ে বড় রকমের একটা সংস্কার উদ্যোগ, সেটি মনে হয়নি। আর সবশেষে এটার ক্ষেত্রে আমি এটা বলবো যে যত ধরনের এই মুহূর্তে বা এই গত এক বছরে সরকারের দিক থেকে যত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে সংস্কার উদ্যোগের ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কারের বিষয়টা প্রাধিকার পায়নি সরকারের কাছে, বরঞ্চ রাজনৈতিক সংস্কার, বিচার সংক্রান্ত বিষয়াদি বা নতুন দল, এই ধরনের বিষয়গুলো ক্ষেত্রে আমরা দেখেছি বেশি সময় আসলে এই সরকারকে ব্যয় করতে হয়েছে। অর্থনীতি সেই অর্থে অ্যাডভাইজাররা যেভাবে চালিয়েছেন সেভাবে চলেছে, সংস্কারমূলক উদ্যোগগুলো একেবারেই চোখে পড়েনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।